আচ্ছা, আজকে পার্টিসিপেন্টস 54। রেগুলার ক্লাস করে তোমরা কয়জন? 60 আপ থাকে নরমালি, দেখি তোমাদের আপডেট যেটা পাই প্রতিদিন। কে কথা বলতেছে ক্লিয়ার আসতেছে না, আসলে হয়তো নেটে প্রবলেম। ওকে, শুরু করতে পারি কি বলো? হ্যাঁ, প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে। তো আমরা মেনলি সাইজিং নিয়ে এর আগে প্রিলিমিনারি যে ডিসকাশনগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গিয়েছে। যেমন আমাদের সাইজিংটা কেন দরকার বা কোথায় আমরা এই সাইজিং করব। মেনলি এটা একটা প্রিপারেটরি প্রসেস। উইভিং এর প্রিপারেটরি প্রসেসের মধ্যে সাইজিং হচ্ছে একটা মেজর একটা পার্ট। এর ভিতরে ওয়ার্পিং আছে এবং সাইজিং আছে। ওয়ার্পিং এর ব্যাপারে তোমাদেরকে আব্দুল আল মামুন স্যার হয়তো ডিসকাশন করতেছেন ওয়ার্পিং নিয়ে। না, আমরা সাইজিং এর ব্যাপারটা দেখবো। দেন আমাদের আরেকটা এই পার্ট বিতে যেটা আছে আরেকটা অংশ, সেটা হচ্ছে যে আমাদের লুমিং আরেকটা পার্ট আছে। আমরা সাইজিং এবং লুমিংটা নিয়ে মেনলি ডিসকাস করার চেষ্টা করবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যাদের ওখানে নয়েজ কম আছে তারা একটু মাইক্রোফোনটা অন রাখো, আর যাদের এখানে নয়েজ বেশি তারা অফ রাখো, সমস্যা নেই। একটু রেসপন্স করলে বুঝতে পারবো যে আমি কানেক্টেড আছি কিনা। মাঝে মাঝে আমি ডিসকানেক্টেড হয়ে যাই, এটা করা যায় না মাঝে মাঝে। ঠিক আছে, আচ্ছা। যেটা বলতেছিলাম যে ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা কয়েকটা কথা মানে এখানে জানতে পেরেছিলাম, সেটা ছিল যে মেইনলি যে আমরা যে ওয়ার্ক পিয়ানকে সাইজিং করব, এটার মেইন কারণ হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক পিয়ান, এই ওয়ার্ক পিয়ানটাকে কিছু প্রসেস বা কিছু এলিমেন্টগুলোকে ক্রস করে ওকে ফেব্রিক ফর্মে যেতে হয়, এবং এখানে কিছু জোন আছে যে জোনগুলোকে তাকে ওভারকাম করতে হয়, এগুলো জোনগুলোকে ক্রস করতে হবে। এই জোনগুলোর মধ্যে ওকে যে সমস্ত প্রবলেম ফেস করতে হয়, অর্থাৎ ইয়ার্ডের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, সেটা তার মধ্যে একটা হচ্ছে সাইক্লিক স্ট্রেন থেকে কন্টিনিউয়াস একটা স্ট্রেন, মানে প্রত্যেক লোড সাইকেলে একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেন তাকে ফেস করতে হয়। এই স্ট্রেনকে ওভারকাম করে তাকে সামনে যেতে হয়, এবং ফ্লেক্সিং হচ্ছে কন্টিনিউয়াস। তার অ্যাব্রেশনও হচ্ছে বিভিন্ন সময়, ইয়ার্ন টু ইয়ার্ন অ্যাব্রেশন হচ্ছে ফ্রিকশনের কারণে, সেই সাথে ইয়ার্ন টু ডিফারেন্ট মেটালিক পার্টস আছে লোমের, সেগুলোর সাথে অ্যাব্রেশন হচ্ছে। তো এই কারণে যেটা হয়, ফ্রিকোয়েন্ট ওয়ার ব্রেকস করে, মানে ওয়ার ব্রেকেজ হয়, ফ্রিকোয়েন্টলি ওয়ার ব্রেকেজ হয়, ওয়ারপিয়ান ছিঁড়ে যায়। তো এই ওয়ারপিয়ান যেহেতু ছিঁড়ে যাচ্ছে, ওয়ারপিয়ান ছিঁড়ে যাওয়ার কারণে, ব্রেক করার কারণে লুম স্টপ হয়ে যাবে, যেহেতু এখানে অটো স্টপ মোশন লাগানো আছে, তা না হলে ফল্টি ফেব্রিক তৈরি হবে। লুম স্টপ হয়ে গেলে আবার কি, লুম স্টপ হওয়ার কারণে প্রত্যেকবার লুমকে আবার সেই ব্রেক করা ইয়ারটাকে কারেকশন করে আবার লুমটাকে রান করতে গেলে আমার এখানে কি হবে, টাইম লস হচ্ছে। তার মানে আলটিমেটলি এফিসিয়েন্সি লস হচ্ছে, এন্ড ফেব্রিকের ভিতরে ফলস চলে আসতেছে। প্রত্যেকবার যে নট হচ্ছে, এই কারণে দেখা যায় যে সবসময় ফল্ট ফ্রি ফেব্রিক আমরা পাই না। অনেক সময় নট ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, কিংবা সবসময় দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ টেনশনের কারণে যখন ব্রেক করে তখন যে ফেব্রিকটুকু হয়ে আছে সেখানেও কিছু ইফেক্ট চলে আসে, যেটাকে ফল্টস বলে থাকি আমরা, ফেব্রিকের ফল্টস। তো এই সমস্ত প্রবলেমগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের কি করতে হয়, ওয়ার্কপেন্স নিডেড টু বি সাইজড, অর্থাৎ ওয়ার্কপেনকে সাইজ করতে হবে। সাইজ মিন্স সাইজ ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করতে হবে। বুঝতে পারতেছো? Yes, sir. আরেকটা যেটা এখন আমরা সেকেন্ড যে স্লাইডে সেটাতে আসছি, সেটা হচ্ছে হোয়াই সাইজিং প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ সাকসেসফুল ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। এই সাইজিং প্রসেসটা কেন খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বলেছিলাম যে এটাকে হার্ট অফ উইভিং বলা হয় সাইজিংটাকে, হোয়াই সাইজিং ইজ কল্ড দ্য হার্ট অফ উইভিং। তখন তোমরা এই আনসারগুলো লিখে দিলে হবে, এখান থেকে যে কটা লাইন মনে থাকে, যেগুলো মোটামুটি বুঝতে পারো। হ্যাঁ, বুঝতে পারলে মনে থাকবে, তা না হলে মুখস্থ করে খুব বেশি দেখবে যে পারতেছো না, এদিক সেদিক হয়ে যাবে কিছু। যেটা বলতেছিলাম, ওয়ার্ড সাইজিং ইজ অ্যান এসেনশিয়াল প্রসেস। কেন এসেনশিয়াল, এটা কেন বলতেছি, সাইজিং এর মধ্যে কি কি ইফেক্ট চেঞ্জ হবে বা কি কি প্রপার্টি চেঞ্জ হবে। তো এই সাইজিং এর যে কাজটা হবে, যেটা আমরা বলতেছিলাম, একটা কোটিং ক্রিয়েট করা হবে ওয়ারপিয়ানের উপরে, একটা কোট ক্রিয়েট করা হবে ওই ইলাস্টিক ফিল্ম, এটা আমরা বলে থাকি ইলাস্টিক ফিল্ম, যেটা কিনা কি করবে,
বাইন্ড ফাইবারস, অর্থাৎ যে প্রোট্রুডিং ফাইবার, যে ফাইবারগুলো ইয়ার্ন থেকে বের হয়ে আসে। তোমরা নিশ্চয়ই দেখেছো কোনো ইয়ার্নের ক্ষেত্রে ইয়ার্ন থেকে যে ফাইবারগুলো বাইরের দিকে বের হয়ে থাকে, হ্যাঁ, যখন টুইস্ট হয়, টুইস্টের কারণে ইয়ার্নের যে শেষ প্রান্তগুলো আছে, সরি ফাইবারের যে শেষ প্রান্তগুলো আছে সেই ইয়ার্নের বডি থেকে এগুলো বাইরের দিকে বের হয়ে আসে, এরকম মনে হয়, যেটাকে হেয়ারিনেসের মতো মনে হয়। তো এই ফাইবারগুলোকে মেনলি যেটা করবে, এটাকে একটা কোড ক্রিয়েট করে, হ্যাঁ, এটাকে বাইন্ড করে ইয়ার্নের যে বডি আছে এই বডির সঙ্গে এই ফাইবারগুলোকে, যে ফাইবারগুলো বের হয়ে আসে, অর্থাৎ প্রোট্রুডিং ফাইবার, যে ফাইবারের মাথাগুলো বের হয়ে আসে ইয়ার্ন থেকে বাইরের দিকে, তো সেগুলোকে আবার ইয়ার্নের সঙ্গে এটাকে একটা কোটিং ক্রিয়েট করার মাধ্যমে এটার সঙ্গে একটা বাইন্ডিং দিয়ে দেয়, অর্থাৎ এটার সঙ্গে লেগে থাকে, যে কারণে যখন অ্যাব্রাশন হবে, অ্যাব্রাশনের সময় যেন এগুলো মানে হেয়ারিনেস আর বেড়ে না যায়। যে কারণে যে অ্যাব্রাশনের কারণে যখন ফ্রিকশন হবে ইয়ার্ন টু ইয়ার্ন অথবা ইয়ার্ন টু কোনো মেটালিক পার্টসের ফ্রিকশন হবে, দেন যেন এই ফাইবারগুলো, দেখো একটু পরে এই ফিগারটা আছে, এই যে দেখো এখানে কিছুটা বোঝা যাচ্ছে, এই যে দেখো আনসাইজড ইয়ার্ন এবং ইমপ্রপারলি সাইজড। প্রপারলি সাইজ যখন হয়ে যাবে তখন দেখো ওই যে ফাইবারগুলো বের হয়েছিল ফার্স্ট যে পিকচারটা আছে উপরেরটাতে, দেখো ফিগারটাতে, এবং 3 নম্বরটাতে দেখো এগুলোকে জাস্ট ইয়ার্নের বডির সঙ্গে এটাকে একটা নির্দিষ্ট ইয়া করে একটা কোটিং ক্রিয়েট করে এটাকে জাস্ট বাইন্ডিং করে দেওয়া হয়েছে, যাতে করে ফাইবারগুলো বাইরের দিকে না থাকে, ইয়ার্নের ফাইবারের মাথাগুলো, অর্থাৎ প্রোট্রুডিং ফাইবারগুলোকে ইয়ার্নের বডির সঙ্গে একটা বন্ড ক্রিয়েট করা হয় সাইজ ম্যাটেরিয়ালের মাধ্যমে। এখানে কি স্যার ইন্ডিভিজুয়াল ফাইবার এক একটাকে সাইজ করা হয়? না, ইন্ডিভিজুয়াল ফাইবার না, ইন্ডিভিজুয়াল ইয়ার্ন গুলোকে মেনলি সাইজ করা হচ্ছে। ইন্ডিভিজুয়াল ইয়ার্ন বলতে কি, দুইটা ওয়ে আছে সাইজিং এর জন্য, একটা হচ্ছে সিঙ্গেল ইয়ার্ন সাইজিং আর একটা হচ্ছে বিম সাইজিং। আমরা কমনলি যেটা করি, কমার্শিয়ালি যেটা করা হয় সেটা হলো বিমকে সাইজ করা হয়। বিমকে যখন সাইজ করা হয় তখন ফুল বিমের যত ইয়ার্ন আছে, 6000 ইয়ার্ন থাকলে ওই 6000 ইয়ার্নকেই একসঙ্গে এই সাইজের যে সাইজ বক্স আছে, অর্থাৎ যেখানে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, এই ইনগ্রেডিয়েন্ট পাস করে সামনে চলে যায়। যখন যাচ্ছে তখনই ইন্ডিভিজুয়ালি আলটিমেটলি প্রত্যেকটা ইয়ার্নের উপরে কোটিং ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আমরা যখন সিঙ্গেল ইয়ার্ন সাইজিং করি, অর্থাৎ প্রোটোটাইপ মেশিন যেগুলো আছে, আমাদের একটা সিসিআই ল্যাব আছে, নাম শুনছো? সিসিআই ল্যাব আছে আমাদের। তোমরা যে কি বলে, ওই যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর একটা জুট ল্যাব আছে, চিনো? ক্যান্টিনের পাশে, ক্যান্টিনে যাওয়ার আগে জুট ল্যাবের ওখানে দেখো শাটার দেওয়া আছে, যেখানে এফএসডি হয়, শাটার দেওয়া, গ্লাস দেওয়া আছে। তো এখানে আমাদের সিসিআই ল্যাব আছে, এখানে প্রোটোটাইপ ছোট একটা মেশিন আছে, উইভিং এর একটা লুম আছে। এই লুমের সঙ্গে আমাদের এখানে একটা মানে সিঙ্গেল ইয়ার্ন সাইজিং মেশিন আছে। তো এখানে আমরা যদি সুযোগ থাকে দেখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ নিয়ে যায় কখনো, অনলাইন ক্লাস শেষ হয় আর কি কোনোদিন, তখন আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো ওখানে গিয়ে, ঠিক আছে? তো ওখানে যেটা হয় কি, সিঙ্গেল ইয়ার্ন সাইজিং হয়। এই সিঙ্গেল ইয়ার্ন সাইজিং এর সময় একটা ইয়ার্নকে যখন সাইজিং করা হয়, তো আলটিমেটলি কোটিং ক্রিয়েট করা হয়। যখন কোটিং ক্রিয়েট করা হয়, তো এই একটা ইয়ার্নকে, সাপোজ ঘড়ির সুতার কথা বলছিলাম, হ্যাঁ, ঘড়ির সুতা যখন তুমি এটাকে কি বলো, যে মার দিতেছো বা এটার মধ্যে সাইজ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতেছো, বার্লি দিতেছো, তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এই সুতার মধ্যে থেকে যে সমস্ত ফাইবারগুলো বাইরের দিকে ছিল সবগুলোই তো আলটিমেটলি বডির সঙ্গে লেগে যাচ্ছে, মানে ওই ইয়ার্নের বডির সঙ্গে, রেসপেক্টিভ যে ইয়ার্ন ছিল সেই ইয়ার্নের বডির সঙ্গে আলটিমেটলি একটা বন্ড ক্রিয়েট করে ফেলতেছে। অর্থাৎ এটা আর বাইরের দিকে বের হয়ে থাকতেছে না, মাথাগুলোকে জাস্ট এটাকে কি বলে লেয়ার ডাউন করে এটাকে শোয়াই দিতেছি, কার সঙ্গে, বডির সঙ্গে, ইয়ার্নের বডির সঙ্গে, যাতে করে যখন ফ্রিকশন হবে তখন আলটিমেটলি যেন এই যখন ফ্রিকশন হবে, সাপোজ এই ইয়ার্নটাকে, এই দেখো আমি একটু সাপোজ একটা নোটিফিকেশন নিয়ে নিই, স্পটলাইট নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ স্পটলাইট? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, সাপোজ দেখো এই যে ফাইবারের যে পোর্শনগুলো বের হয়ে আছে, এগুলোকে বলা হয় প্রোট্রুডিং ফাইবার। এই প্রোট্রুডিং ফাইবারগুলো যখন এই ফাইবারগুলো এই একটা ইয়ার্নকে যখন সাপোজ একটা হিল ডায়ের ভিতর দিয়ে পাস করবো আমরা, অথবা একটা ড্রপ ওয়্যারের ভিতর দিয়ে এই সিঙ্গেল একটা ইয়ার্ন পাস করবে, তখন দেখো যে ফাইবারের মাথাগুলো বের হয়ে আছে, এগুলো ফ্রিকশনের কারণে আরো বের হয়ে যাবে, অর্থাৎ ফাইবারগুলো ইয়ার্নের বডি থেকে আরো বের হয়ে আসবে। তো যদি এটাকে আমি এর গায়ের সাথে লে ডাউন করে লাগিয়ে দিতে পারি, এর সাথে একটা বন্ড ক্রিয়েট করতে পারি কোনো একটা কিছু দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে, সাপোজ বাইরের দিকে একটা বার্লি টার্লি দিয়ে কিছু একটা দিয়ে, যখন হার্ড হয়ে যাবে তখন আলটিমেটলি কি হবে, ড্রাই করার পর প্রথমে যখন ভেজা অবস্থা থাকবে তখন তো লেগে যাবে আঠার মতো। তো সাপোজ অ্যাডহেসিভ দিলাম, অ্যাডহেসিভ দিয়ে এগুলোকে লাগিয়ে দিলাম সবগুলোকে, এই কন্ডিশন হবে, যখন সাইজিং হয়ে যাবে এরকম হয়ে যাবে। তো সাইজিং এর পরে যখন ড্রাইং হয়ে যাবে, ড্রাইং হলে এগুলো জাস্ট এই কন্ডিশনেই থাকবে। আবার যখন আমি ডিসাইজিং করব তখন আবার হয়তো বা এগুলো কিছুটা বের হয়ে আসবে।
কিন্তু এর আগ পর্যন্ত মানে এর চাইতে অর্থাৎ ইয়ার্নের যে কোয়ালিটি আছে এর চাইতে যেন কোয়ালিটি ডিটেরিয়েট না করে, অর্থাৎ এটার চাইতে আরো খারাপ হয়ে না যায়। তো এই কারণেই মেইনলি আমরা এখানে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করে এই ফাইবার গুলোকে এই বডির সঙ্গে লে ডাউন করে এটার সঙ্গে একটা বন্ড ক্রিয়েট করে এটাকে লাগিয়ে দেবো, যাতে করে ফ্রিকশনের কারণে এগুলো আর বেড়ে না যায়, এই ফাইবার গুলো আরো বেশি বের হয়ে না আসে। বুঝতে পারছো কিছুটা? জি স্যার। আরেকটা যেটা ছিল, হ্যাঁ এখানে দেখো কিছু আছে, yarns may become so strong that they can resist the mechanical strain in weaving process। যে কথাগুলো বলতেছিলাম যে এখানে কিছু স্ট্রেন ফেস করতে হয়, একটা শেড ক্রিয়েট করে, শেড ক্রিয়েট করার কারণে এই ইয়ার্নের উপরে একটা মানে একটা নির্দিষ্ট ইলংগেশন প্রপার্টি তো থাকতে হবে, এরপরও একটা নির্দিষ্ট স্ট্রেন তাকে ফেস করতে হয়, যেহেতু ইয়ার্নটাকে শেড ক্রিয়েট করার জন্য কিছু ইয়ার্নকে একটা টপ শিট ফর্ম করা হয় অর্থাৎ উপরের দিকে টেনে নিয়ে যাওয়া হয়, এবং কিছু ইয়ার্নকে বটম শিট ফর্ম করার জন্য লোয়ারিং পজিশনে যেতে হয়, অর্থাৎ হিল ফ্রেমের মাধ্যমে কিছু ইয়ার্নকে আপ করা হয়, কিছু ইয়ার্নকে ডাউন করা হয়, যাতে একটা শেড ক্রিয়েট করে। এর আগে একটা ভিডিও দেখাইছিলাম তোমাদেরকে, মনে আছে? বেসিক উইভিং প্রিন্সিপালের। ইয়েস স্যার। হ্যাঁ, এখানে শেডিং হচ্ছিল, এরপরে পিক ইনসারশন হচ্ছিল, দেন বিট আপ হচ্ছিল। এই শেডিং হওয়ার কারণে, শেডিং এর সময় যে হিল ফ্রেম গুলো লিফটিং এবং লোয়ারিং হয়, কারণে ইয়ার্ন প্রত্যেকটা ওয়ার্ক ইয়ার্নকে একটা নির্দিষ্ট স্ট্রেন ফেস করতে হয়। এই স্ট্রেনটা দেখা যায় যে ও যদি এটাকে সাস্টেন করতে পারে, স্ট্রেনের পরও যদি টিকে থাকতে পারে, দেন আমরা উইভিং প্রসেসকে কন্টিনিউ করতে পারবো। তা নাহলে যদি ও ব্রেক করে তাহলে আর আমাদের জন্য পসিবল হয় না। তারপরে দেখো একটা যেটা হচ্ছে মেইনটেইন অর ইমপ্রুভ উইভিং এফিসিয়েন্সি। আমরা আগেই বলছি যদি ব্রেকেজ কমে যায়, হ্যাঁ সাইজিং এর কারণে যদি ব্রেকেজ কমে যায় তাহলে কি হবে? উইভিং এফিসিয়েন্সি বেড়ে যাবে, কারণ ব্রেকেজ কমে গেলে আলটিমেটলি লুপ স্টপ হবে কম, লুপ রানিং থাকবে, রানিং বেশি থাকবে, মানে আলটিমেটলি এখানে স্টপেজের টাইম কমে গেল, লস কমে গেল, তো এফিসিয়েন্সি আলটিমেটলি বেড়ে যাবে। তো আরেকটা যেটা হয় সাইজিং এর যে কারণে দেওয়া হয়, একটা প্রোটেক্টিভ কোটিং দেওয়া হয়। এই যে সমস্ত ডিফিকাল্টিস গুলো তাকে ফেস করতে হবে, যেন একটা প্রোটেক্টিভ কোটিং থাকে এর উপরে। আরেকটা যেটা হচ্ছে যে অনেক সময় আমরা এই সাইজ ম্যাটেরিয়াল গুলোর সঙ্গে কিছু ওয়াক্স ইউজ করে থাকি, ওয়াক্স মোম জাতীয় কিছু অথবা লুব্রিকেটিং কিছু এলিমেন্ট ইউজ করি, ওয়াক্স ইউজ করে থাকি। তো যে সমস্ত বিশেষ করে ইয়ার্ন ডাইট ইয়ার্নের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ইয়ার্নকে আগেই ডাইং করে নেওয়া হয়। তোমরা যে চেক স্ট্রাইপ ফেব্রিক দেখছো, মনে আছে? বিভিন্ন চেক স্ট্রাইপ ফেব্রিক আমরা বাজার থেকে কিনি শার্টিং এর জন্য, শার্ট তৈরি করার জন্য। চেক স্ট্রাইপ ফেব্রিক ভুলে গেছো? অর্ণব আছো? 44। হ্যাঁ অর্ণব 44, তুমি আছো? আইডি 44। জি স্যার, আছি স্যার। হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ আমি কি বলতেছি? তুমি কখনো চেক ফেব্রিক দেখছো? চেক অথবা স্ট্রাইপ ফেব্রিক কাকে বলে দেখছো? এই ধরনের ফেব্রিক স্যার ওই যে চেক শার্ট যেগুলো চেক থাকে শার্ট স্যার, যেগুলো, ওইগুলোই হ্যাঁ তো। দুইটা তিনটা কালার থাকবে, মোর দেন ওয়ান, একের বেশি কালার থাকবে, এখানে দুইটা বা তিনটা কালার ইউজ করে আমরা এখানে চেক অথবা স্ট্রাইপের মধ্যে বক্স বক্স থাকে, অনেক সময় কিছু বড় থাকে কিছু ছোট থাকে, তো ডিফারেন্ট জি। ইফেক্ট নিয়ে আসি। চেক দেখছো কখনো? জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ ঠিক আছে, পরিচয় থাকার কথা, বলতেছি বুঝতেছো না তাহলে তো মুশকিল। ঠিক আছে, ওই যে ফেব্রিক গুলো আমরা দেখে থাকি বা আমরা সবসময় ইউজ করে থাকি এই সমস্ত চেক অথবা স্ট্রাইপ ফেব্রিক, বিশেষ করে শার্টের জন্য ইউজ করে থাকি, অনেক সময় বেডশিট ইউজ করি, কিংবা অনেক সময় আমরা দেখা যায় যে কি বলে বিভিন্ন সময় কার্টেন ইউজ করে থাকি, কিংবা টেবিল ক্লথ ইউজ করে থাকি, বিভিন্ন পারপোজে আমরা এই সমস্ত চেক এবং স্ট্রাইপ ফেব্রিক ইউজ করে থাকি। তো এই যে চেক এবং স্ট্রাইপ ফেব্রিক গুলো যে আমরা ইউজ করতেছি, চেক এবং স্ট্রাইপ ফেব্রিক গুলো তৈরি করার জন্য এই ইয়ার্ন গুলো যে থাকে, এই ইয়ার্নটাকে আগেই ডাইং করে নেওয়া হয়, তা না হলে ওই চেক এবং স্ট্রাইপের ইফেক্ট আনা পসিবল না। তা না হলে যেটা করতে হবে, সলিড ডাই করতে হবে, অর্থাৎ পুরোটা এক কালার করে ফেলতে হবে, অথবা স্কাওয়ারিং ব্লিচিং করে হোয়াইট করে নিতে হবে, হোয়াইট করার পর এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে এরকম দুই তিনটা কালার দিয়ে প্রিন্টের ইফেক্ট আনতে হবে। কিন্তু প্রিন্টেড ফেব্রিক এবং ইয়ার্ন ডাইড ফেব্রিক আমরা বুঝবো কিভাবে? কেউ চিনো? ডিফারেন্সিয়েট করতে পারবা কোনটা প্রিন্ট এবং কোনটা ইয়ার্ন ডাইড? সৈকত আছো 27? সৈকত 27? সৈকত ঘুমাইতেছে? আর একটু নক দাও অন্য কোনো ওয়েতে। ও স্যার হাসপাতালে আছে স্যার। আচ্ছা ওই হাসপাতালে আছে, সরি সরি সরি, হ্যাঁ ও মেসেজ দিছে আমাকে, সরি স্যার ওর আম্মুকে নিয়ে হাসপাতালে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ইটস ওকে, সরি। আচ্ছা 76 সুজন আছো? সুজন
সূর্য 176 ও কোথায়? সূর্য 176 আইডি 2 আইডি 2 আছে 2 ইয়েস স্যার স্যার হ্যাঁ কি অবস্থা অ্যাবসেন্ট করে দিতাম তো এখনই হ্যাঁ কি অবস্থা তোমার বলো আমি কি বলতেছিলাম সেটা বলো আগে কোথায় ছিলাম স্যার প্রিন্ট আর ওই যে কি বলে ইয়ান্ড্রা এর মধ্যে ডিফারেন্স কিভাবে করা লাগে ওইটাই ডিফারেন্সিয়েট করবো কিভাবে তোমার জানা আছে না স্যার ওয়েব প্রসেসর কোনো কোর্স হয়েছে তোমাদের হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই না হলেও কোনো প্রবলেম নাই প্রিন্টেড এটা কি ফেব্রিক এইটা কি বলা যায় স্যার যে প্রিন্ট ফেব্রিকের স্যার আমরা উপরের পাশ প্রিন্ট থাকে কিন্তু ভিতরের পাশটা অন্যরকম হয়, অন্য একটা কালার হয়। এবং হ্যাঁ কে 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 কে- 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 কি নাম তোমার স্যার আলফাজ আইডি কত 48 স্যার। 48 হ্যাঁ তুমি খুব ভালো আনসার দিছো অনেক ভালো একটা পয়েন্ট ধরতে পারছো থ্যাংক ইউ হ্যাঁ গুড তো যেটা হয়েছে হ্যাঁ তুমি যেটা বলছো এটাই আনসার যেটা সেটা হচ্ছে কি প্রিন্টেড ফেব্রিকটা বোথ সাইড থেকে ডিফারেন্ট অর্থাৎ যদি ফেস সাইডটাতে প্রিন্টেড হয়ে থাকে অর্থাৎ ফেস সাইডে যদি প্রিন্ট করা হয়ে থাকে যদি আমরা ব্যাক সাইডটা দেখে ফেব্রিকটা উল্টাই তাহলে ব্যাক সাইডে দেখবো যে প্রিন্টের ইফেক্টটা অনেকটা হালকা হয়ে গেছে অর্থাৎ ওই সাইডে যে প্রিন্ট আছে ওইরকম মনে হবে অর্থাৎ যদি একটা কি বলে কোনো একটা পেপারের মধ্যে পাতলা পেপারের মধ্যে আমরা ড্রয়িং করি অনেক সময় হ্যাঁ বিভিন্ন মার্কার পেন দিয়ে ড্রয়িং করি বিভিন্ন কালার ইয়ার্ন দিয়ে হ্যাঁ বোথ সাইড প্রিন্ট করলে নরমালি তুমি দেখলেই বুঝতে পারো বোথ সাইড প্রিন্ট করলে মিলে না মিলাইতে পারবে না খুব ডিফিকাল্ট এটা একটু না একটু চেঞ্জ হয়ে যাবে কারণ 100টাও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা ধরা পড়বে চোখের মধ্যে মানে একটা ইয়ার্ন অর্থাৎ 1 ইঞ্চিতে কটা ইয়ার্ন থাকে জানা আছে তোমাদের ইপিআই বিপিআই আনসার পড়াইছে এগুলো হ্যাঁ স্যার হয় নাই এখন না স্যার এখনো আচ্ছা ঠিক আছে পড়াবে সমস্যা নাই আচ্ছা 1 ইঞ্চিতে যে কটা ইয়ার্ন থাকে সাপোজ ধরে নাও 140টা ইয়ার্ন থাকে ইপিআই ধরে নিলাম 140 বা 100 ধরে নিলাম বা 120 মানে 1 ইঞ্চিতে আছে কটা ইয়ার্ন 120টা ইয়ার্ন আছে তো 120টা ইয়ার্ন যদি 1 ইঞ্চিতে থাকে যদি কোনো কারণে প্রিন্টের সময় একটা ইয়ার্ন বা দুইটা ইয়ার্নও যদি একটু এদিক সেদিক হয়ে যায় কাপড়টা ডিফ্লেক্ট করে অর্থাৎ মেশিনে বসানোর সময় যদি একটু এদিক সেদিক হয়ে যায় এবং এটা হবেই কোনোদিনও এটা পসিবল হয় না খুবই ডিফিকাল্ট এটা মিলানো খুবই টাফ তো যদি হয়ে থাকে এটা খুব রেয়ার তো দুই বোথ সাইড কখনো মানে একই কালার দিয়ে মিলানো খুবই ডিফিকাল্ট এটা তো এক সাইড খুব ইজিলি মিলাই দেওয়া যায় কিন্তু অপোজিট সাইডে যখন সেম কালার আনতে যাবে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ তখন অপোজিট কালারগুলো নিয়ে আসতে হয় এবং এই কালারের যে পজিশন আছে এটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যেই পজিশনে থাকার কথা এখান থেকে একটু ডিফ্লেক্ট করে তো তখন আবার ধরা পড়বে যে এটা দুই সাইডে প্রিন্ট করা তো নর্মালি যেটা হয় দুই সাইডে কখনো প্রিন্ট নর্মালি করে না তো সিঙ্গেল সাইডে প্রিন্ট করে সবাই এবং প্রিন্টের যত প্রসেস আছে আমরা যত রোলার প্রিন্ট বলি বা আমাদের ব্লক প্রিন্ট বলি বা যত ধরনের প্রিন্টের আমাদের প্রসেস আছে তোমাদেরকে পড়াবে এগুলো এই সমস্ত মডার্ন বলি আর কনভেনশনাল বলি সমস্ত প্রিন্টিং এর যে প্রসেস আছে এই প্রিন্টিং এর প্রসেসে সিঙ্গেল সাইডে প্রিন্ট করার সব মেশিনগুলো আমাদের যা আছে সব টেকনিকগুলো তো সিঙ্গেল সাইডে যদি যেহেতু প্রিন্ট হবে তো অপোজিট সাইডে আমরা যে কাগজের মধ্যে ড্রয়িং করি সাপোজ একটা পেপার নিলাম পেপারের মধ্যে ড্রয়িং করলাম এক সাইডে মার্কার পেন দিয়ে কিছু আঁকলাম তো ব্যাক সাইডে যেরকম দেখা যাবে প্রিন্ট করার পরে ফেব্রিকটা ওইরকম দেখা যাবে খেয়াল করে দেখো অর্থাৎ ওই সাইডে হালকা হালকা দেখা যাবে কিন্তু যদি ইয়ার্ন ডাইড হয়ে থাকে ভালো করে খেয়াল করো যেই কথার জন্য এত কিছু বললাম এতক্ষণ যদি ইয়ার্ন ডাইড ফেব্রিক হয়ে থাকে অর্থাৎ ইয়ার্নকে আগে ডাইং করে নেওয়া হয়েছে ডাইং করে ফেব্রিকটা ফরমেশন করা হয়েছে তো ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ উইভিং হওয়ার পরে ডাইং তো আগেই করে ফেলছি বোথ সাইডের ইফেক্টটা দেখবে সেম যদি অন্য কোনো ডিফারেন্ট ডিজাইন না হয়ে থাকে বোথ সাইডের ইফেক্টটা নরমাল প্লেন অথবা টুইল উইভের ক্ষেত্রে মোটামুটি সেমই আসবে প্লেন উইভের ক্ষেত্রে বিশেষ করে উইভ যদি সেম হয়ে থাকে বোথ সাইডের সেম আসবে উইভ যদি চেঞ্জ হয়ে থাকে তখন চেঞ্জ হবে এফএসডি তে তোমাদেরকে দেখাবে তো প্রিন্ট এবং ইয়ার্ন বেশিরভাগ কাপড়ে স্যার প্রিন্ট করা থাকে বেশিরভাগ কাপড়ে প্রিন্ট করা থাকে বুঝতে পারছো প্রিন্টেড কাপড়ের দাম অনেক কম কম্পারেটিভলি আর ইয়ার্ন ডাইড ফেব্রিকের দাম কম্পারেটিভলি একটু বেশি প্রিন্ট করতে খরচ কম পড়ে কারণ হলো কি জানো একটা ফেব্রিক বানাই ফেললো যা আছে সুতা তাই দিয়ে যে সুতা পাওয়া গেছে মোটামুটি বিশেষ করে লোকাল ফেব্রিক আমরা তো লোকাল ফেব্রিকে ম্যাক্সিমাম সময় ইউজ করি আমরা সবাই তো অল্প কিছু তো এই ফেব্রিক গুলো যেটা করে কি তোমার ওই বাজার থেকে মোটামুটি কাছাকাছি কাউন্টের ইয়ার্ন মিলে স্কাউরিং ব্লিচিং করে ফেলে করার পর ফুল ফেব্রিকটা হোয়াইট হয়ে যাবে হোয়াইটের ইফেক্ট চলে যাবে হোয়াইট আসার পরে দেন এটাকে এক সাইডে যে কালার আমি চাইতেছি এক্সপেক্টেড কালার যেটা সেটা প্রিন্ট করে ফেলবে এক সাইডে
আর ব্যাক সাইডটা তখন দেখা যাবে যে হোয়াইটের মতোই রয়ে গেছে যদি কোর্সার ফেব্রিক হয়ে থাকে, আর যদি ফাইনাল ফেব্রিক হয়ে থাকে তাহলে পেপারের মতো দেখা যাবে, হালকা হালকা ব্যাক সাইডেও দেখা যাবে। তো এগুলো সবই হচ্ছে আমাদের প্রিন্টেড ফেব্রিক। তো ইয়ার্ন ডাইড ফেব্রিকটা অবশ্যই ইয়ার্নকে আগে ডাইং করে নেওয়া হয়। তো ইয়ার্ন ডাইড প্রিন্টেড ফেব্রিকটা যদি প্রিন্টেড ফেব্রিক থেকে তুমি যদি একটা ইয়ার্ন উইথড্রল করো, একটা সুতাকে টেনে বের করে নিয়ে আসো প্রিন্টেড ফেব্রিক থেকে, তাহলে দেখবে এই ইয়ার্নটা কোনো সাইডে কালার আছে, কোনো সাইডে কালার নাই, এরকম মনে হবে। অর্থাৎ ইয়ার্নটাকেও প্রিন্টেড মনে হবে। একটা ইয়ার্ন যদি ওই প্রিন্ট থেকে বের করে নিয়ে আসো, উইথড্রল করে নিয়ে আসো, ওখান থেকে বের করে নিয়ে আসো। আর ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে অর্থাৎ ইয়ার্নকে আগেই ডাইং করে নেওয়া হয়েছে। যেমন একটা প্যাকেজকে ইয়েলো কালার করলাম, একটা প্যাকেজকে রেড কালার করলাম, একটা প্যাকেজকে হোয়াইট কালার করলাম। তো এই তিনটা প্যাকেজের কম্বিনেশনে আমি একটা ফেব্রিক তৈরি করলাম তিনটা কালার দিয়ে। তো এই ফেব্রিকের ভিতরে এই কালারগুলো যেদিক দিয়ে গেছে, মানে এটা বোথ সাইডে দেখবা প্রায় সেম দেখা যাবে, যদি কালারটা দুই সাইডে ফ্লোট করে, অর্থাৎ দুই সাইডে যদি ভিজিবল হয় উইভের কারণে। অথবা যদি এই ইয়ার্নটাকে আমি ফেব্রিক থেকে বের করে নিয়ে আসি, দেখবো যে ইয়ার্নটা ইউনিফর্ম ডাইং আছে সব দিকেই। বুঝতে পারছো কিনা? তো আমরা যেই জন্য এত কিছু বললাম সেটা হচ্ছে যে ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে আমরা কমনলি যেটা করি সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে ওয়াক্স ইউজ করা হয়। কিন্তু যদি তোমরা স্পিনিং ফ্যাক্টরি ভিজিট করছো না, স্পিনিং এ নিয়েছিলাম, মনে নাই তো? না স্যার, নেন নাই স্যার। ও স্পিনিং এ নিয়ে এখনো না? আচ্ছা, স্পিনিং এ নিয়ে যেতে হবে নেক্সট টাইম। তোদের তো পড়ালেখা শেষ হয়ে যেতেছে, ফ্যাক্টরিতে তো আর যেতে দেবে কিনা কে জানে, করোনার জন্য যে সিচুয়েশন সৃষ্টি হয়েছে কোভিড-19 এর কারণে। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও, যদি না হয় সব এখন অ্যানিমেশন ভিডিও পাওয়া যায়। তো স্পিনিং এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, স্পিনিং এর যে আমরা যে র ইয়ার্ন গুলো পেয়ে থাকি, অর্থাৎ যে সমস্ত ইয়ার্ন আমাদেরকে সাপ্লাই দেয়, সেই ইয়ার্ন গুলোকে ওরা কিছু এটাতে ওয়াক্সিং করে দেয়। অর্থাৎ ফাইনাল যখন এটা ববিন ফর্মে যায়, অর্থাৎ প্যাকেজ ফর্মে যাচ্ছে, এটা কোন অথবা চিজ ফর্মে যাচ্ছে, এই টার্মগুলো তো শুনছো এখন, কোন চিজ নাকি কোন চিজ, এগুলো পড়ায় নেই আব্দুল মাহমুদ স্যার? জি স্যার। হ্যাঁ, যে কোন অথবা চিজ ফর্মে যখন আমাকে এগুলো ওয়াইন্ডিং করা হচ্ছে, তো এই ওয়াইন্ডিং এর সময় এখানে কিছু ওয়াক্সিং দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে মোম জাতীয় কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে এটাকে পাস করা হয়, যাতে করে এটার সারফেসটার ভিতরে একটু মানে লুব্রিকেটিং ইফেক্ট চলে আসে। অর্থাৎ এটা ফ্রিকশনের কারণে যাতে প্রোট্রুডিং ফাইবারগুলো দ্রুত বের হয়ে না আসে, এই জন্য এই কাজটা করা হয়ে থাকে নরমালি স্পিনিং এ গ্রে ইয়ার্নগুলোর ক্ষেত্রে। কিন্তু আমরা যে ইয়ার্ন ডাইং করি, ইয়ার্ন ডাইং এর সময় স্কাউরিং ব্লিচিং হয়ে যায়, দেন এটাতে ডাই ম্যাটেরিয়াল আমরা অ্যাপ্লাই করে থাকি। তো এই ক্ষেত্রে নরমালি যেটা হয় কি, খুব বেশি এখানে ওয়াক্সিং পসিবল হয় না। তো আবার যদি ওয়াইন্ডিং হয়, ওয়াইন্ডিং করে আবার প্যাকেজ ফর্মে নিয়ে যাওয়া হয়। তো এই কারণে যেটা হয় কি, আমরা ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রেও অবশ্যই যেটা করি, আমরা অবশ্যই এখানে কিছু ওয়াক্স ইউজ করে থাকি সাইজ ইনগ্রেডিয়েন্টের ভিতরেই একটা ম্যাটেরিয়াল হিসেবে। আবার বলতেছি, বিশেষ করে ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে সাইজিং এর সময় আমরা এখানে ওয়াক্স অথবা কোনো লুব্রিকেটিং কোনো একটা এলিমেন্ট আমরা এখানে ইউজ করি সাইজ ইনগ্রেডিয়েন্ট হিসেবে। বুঝতে পারছো? স্যার, এটা যদি প্রিন্ট ফেব্রিকের ক্ষেত্রে এটা ব্যবহার করে, সেক্ষেত্রে কি কোনো সুবিধা বা অসুবিধা আছে এক্ষেত্রে? এটা প্রিন্টার ইয়ার জন্য আমি বলতেছি না, এটা আমি একটা কমন একটা ইয়া বলতেছি যে নরমালি সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে ওয়াক্স। তো ওয়াক্স আমরা সবসময় ইউজ করি না, প্র্যাকটিক্যাল কথা বলতেছি। কিন্তু যদি আমি বইয়ের কথা বলি, বইয়ের মধ্যে দেখবো যে সবসময় যে সাইজিং ইনগ্রেডিয়েন্ট বলতে হয়, তখন তুমি দেখো ওইটাও অ্যাড করে দিচ্ছ, কারণ একটু পরে আসতেছে। ওইটা একটা কমন, এটাই সবসময় এটা দিয়ে দেওয়া হয়। সেপারেট মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি আমি অ্যাপ্লাই করতে যাই, সেই কথা আমি আলোচনা করলাম তখন। প্র্যাকটিক্যাল ফিল্ডে অর্থাৎ আমরা যদি ফ্যাক্টরিতে যাই, ফ্যাক্টরিতে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে এই যে ওয়াক্স, যে মোম বা ওয়াক্স আমরা যে লুব্রিকেন্টগুলো ইউজ করি, এটা নর্মালি আমরা ইউজ করি ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে। এটা প্রিন্টে হোক, আর যে প্রিন্টে হলে তো আর ইয়ার্ন ডাইং করার প্রয়োজন নাই। প্রিন্ট হলে তো আমরা নর্মালি সরাসরি গ্রে ইয়ার্ন থেকে ফেব্রিক ফর্মে চলে যাব। অর্থাৎ ফেব্রিকটা হবে দেখা যায় সিঙ্গেল কালার হয়ে যায়, অর্থাৎ এটা গ্রে হবে, প্রথমে গ্রে ফেব্রিক হবে। এই গ্রে ফেব্রিকটাকে পরে আমরা ফিনিশিং এ নিয়ে গিয়ে সেখানে ফেব্রিক ডাইং হয়। এই ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে ফেব্রিককে প্রথমে স্কাউরিং ব্লিচিং করতে হবে, এর আগে ডিসাইজিং করে নিতে হয়। এই ডিসাইজিং করে স্কাউরিং ব্লিচিং করে একটা কালার চলে যাবে, অর্থাৎ সলিড কালার হয়ে যাবে, পুরো ফেব্রিকটা এক কালার, সাদা কালার। এরপরে আমি যেই কালার দিয়ে ইচ্ছা, যেই ডিজাইন ইচ্ছা, যেই ইফেক্ট আনতে চাই, যেই ধরনের ছবি দিতে চাই, যা খুশি করতে চাই, এটাকে আমি প্রিন্ট করতে পারবো। বুঝতে পারছো? তখন আর ওইটার জন্য তো আমার নর্মালি আমরা গ্রে ইয়ার্নের ক্ষেত্রে আমরা নর্মালি ওয়াক্স ইউজ করি না। যদি প্রয়োজন হয় সামান্য কিছু ইউজ করি, ওটা ইয়ার্নের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ইয়ার্নটা দেখে ইয়ার্নের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এক্সপেরিয়েন্সের উপরে করা হয়। কিন্তু আমরা যখন সাইজ ইনগ্রেডিয়েন্ট করবো, তখন কিন্তু আমরা সবগুলাই করবো, যে সবগুলোকেই আমাকে দিতে হবে। আমি প্র্যাকটিক্যাল আলোচনাটা করলাম তোমাদের সঙ্গে, যদি কেউ উইভিং রিলিভেন্ট ফিল্ডে কেউ কাজ করো, এই জন্য। তো
তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এই সারফেসে কিছু একটা লুব্রিকেট মানে সাইজ ম্যাটেরিয়াল গুলোর সময় যখন আমরা ওয়াক্স ইউজ করবো তখন এটা মেইনলি লুব্রিকেটিং এর যে ইফেক্টটা সেটা চলে আসবে, যে কারণে যেটা হবে, যেটা ছিল এই অ্যাব্রাশনটা কিছুটা মিনিমাইজ হবে। So these facts define that the sizing process is very important for a successful woven fabric manufacturing. তো এইগুলো লিখে নিজের ভাষায় লিখলেও কোনো সমস্যা নেই, মুখস্থ করে হুবহু লিখতে হবে আসলে এক্স্যাক্টলি আমি খুব বেশি এটাকে প্রিফার করি না। তো তোমরা যেভাবে বুঝতে পারছো নিজের ভাষায় লিখো, সমস্যা নেই, কিন্তু মেইন যে অবজেক্টগুলো, যেই টার্মগুলো আমরা আলোচনা করলাম সেগুলো যেন থাকে আর কি, বুঝছো? আচ্ছা, এটা একটা সাইজিং মেশিন, হ্যাঁ, সামনের সাইড থেকে দেখানো হয়েছে, এটা ফ্রন্ট সাইড থেকে দেখানো আছে সাইজিং মেশিনটা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। স্যার প্রিন্ট ইয়ার্ন মানে প্রিন্ট ফেব্রিকেশন আমরা যে ডিজাইনগুলো দিতে পারি তার ইয়ার্ন ড্রাইডে কি স্যার সেভাবে দেওয়া যায়? ইয়ার্ন ড্রাইডে সেভাবে দেওয়া যায় না, তবে দেওয়া যায় হলো জ্যাকার্ড লুমে। তবে জ্যাকার্ড লুমটা অনেক এক্সপেন্সিভ, সবার কাছে থাকে না। প্রিন্টের ইফেক্টগুলো জ্যাকার্ডে আনা যায়, এক্স্যাক্টলি হুবহু সব আনা যায় না, তবে ম্যাক্সিমাম অনেকগুলোই আসে। এবং জ্যাকার্ডে দেখা যায় ইন্ডিভিজুয়াল আমরা ইয়ার্নকে কন্ট্রোল করতে পারি, তো প্রত্যেক ওয়ার্ক ইয়ার্নকে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করা যায়। তো আমরা সামনে, তোমাদের তো নাই, সামনে উইভিং ওয়ানে তোমাদেরকে এগুলো দেখাবে, হয়তো মুহাদ্দিস স্যার ক্লাস নেবে, তোমাদেরকে ডিটেইলস জ্যাকার্ডে কিভাবে ডিজাইন করা যায়, একটা ফুল, পাখি, সমুদ্রের পাড়ের দৃশ্য, এগুলোকে কিভাবে ফেব্রিকে আনা যায় ইয়ার্ন ডাইডের মাধ্যমে, অর্থাৎ প্রিন্ট ছাড়া, মানে উইভের মাধ্যমে এই ইফেক্টগুলো কিভাবে আনা যায় এগুলো ডিজাইন করা ইনশাআল্লাহ শিখাবে তোমাদেরকে। আমিও পরে যাদেরকে FM1 নেই তাদেরকে আমি ওই যে অন্যান্য ডিপার্টমেন্টে এইবারই নিতেছি। তো জ্যাকার্ড লুমে কিছুটা আনা যায়, কিছুটা বলতে ম্যাক্সিমামই চলে আসে, হয়তো অল্প কিছু ডিজাইন, তো একটা ডিজাইন থাকতে পারে যেটা মানে ক্যাপাসিটির বাইরে, লিমিটেশন থাকে কিছু মেশিনের, যে এই মেশিনে এই পরিমাণ ডিজাইন করতে পারবে, অর্থাৎ এতগুলো কি বলে রিপিট সাইজ, এতগুলো ইয়ার্নের মাধ্যমে যত ধরনের ডিজাইন সব করা যাবে। তো এর বাইরে হলে সেটা পসিবল হয় না। তো যেগুলো প্রিন্টের মধ্যে কোনো লিমিটেশন নাই, চাইলে ফুল লেন্থে দেখা যায় যে এরকম অনেক প্রিন্ট করে ফেললাম বা বিশাল বড় একটা রিপিট দিয়ে দিলাম, তো এটা অনেক সময় পসিবল হয় না জ্যাকার্ডে, আমাদের কিছু লিমিটেশন থাকে। কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলোই আমরা জ্যাকার্ডে পসিবল হয়, ইয়ার্ন ডাইড ফেব্রিকের মাধ্যমেও আমরা এই সমস্ত ইফেক্ট ফেব্রিকে নিয়ে আসতে পারি, যেটা প্রিন্টের মাধ্যমে পসিবল। বুঝতে পারছো? এটা একটা আলাদা মেকানিজম, জ্যাকার্ড মেকানিজম, তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ সামনে। স্যার মেকানিজমটা কি বললেন, চেকার না জ্যাকার? JACQUARD, জ্যাকার্ড, JACQUARD, জ্যাকার্ড। স্যার লুঙ্গির ফেব্রিক কি প্রিন্টেড হয় নাকি ইয়ার্ন ডাইড হয়? আচ্ছা, যে কোনো একটা লুঙ্গি তুমি যদি বাসায় থাকো, এটা একটু অপোজিট সাইড দেখো আর ফ্রন্ট সাইড দেখো, কেমন দেখা যায়? ফেস আর ব্যাক সাইডটা দেখো তো কেমন দেখা যায়? হ্যাঁ স্যার বেশিরভাগ তো সেমই দেখা যায়। বেশিরভাগ সেম দেখা গেলে কি ইয়ার্ন ডাইড হবে না ইয়া হবে বলো? ইয়ার্ন ডাইড। ইয়ার্ন ডাইড আমাদের তো সেমই স্যার। সেম থাকলে ইয়ার্ন ডাইডই আছে। এবং লুঙ্গিতে যে চেক এবং স্ট্রাইপের ইফেক্ট আনা হয়, এটা ম্যাক্সিমাম সময় সব জায়গাতেই প্রায়, দুই একটা কিছু স্পেশাল লুঙ্গি ছাড়া, দেখো একটু ফুল মূল হাবিজাবি আঁকা আছে কিছু, এরকম দুই একটা ফেব্রিক ছাড়া বাকি যা আছে এগুলো সবই ইয়ার্ন ডাইড ফেব্রিক। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোশ্চেন আছে বলো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডে চলে যাই। Sizing is the process of applying, এতক্ষণ আলোচনা করে হয়েছে, applying adhesive materials on yarn to improve weavability। এক কথায় বলতে কি, এই যে আমরা abrasion resistance প্রপার্টি বলি, অথবা আমরা এখানে আরো কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সবকিছু মিলে যেটা হবে এখানে ফ্রিকশন যদি আমরা চিন্তা করি, তো এরপরে আমরা অনেক সময় চিন্তা করি যে এখানে ইলংগেশন প্রপার্টি, এই সমস্ত কিছু মিলে অ্যাকচুয়ালি যে প্রপার্টিটা দরকার সেটা হলো উইভেবিলিটি, অর্থাৎ উইভের জন্য এটা সক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে। এই পারপোজের জন্যই আমরা যে অ্যাডহেসিভ ম্যাটেরিয়ালটা অ্যাড করি ওয়ার্ক ইয়ার্নের উপরে, সেটাকে আমরা সেই প্রসেসকে বলে থাকি সাইজিং। এবং এখানে যে মেশিনটা আমি দেখানোর চেষ্টা করছিলাম তোমাকে, এই পুরোটাই হচ্ছে একটা সাইজিং মেশিন, যেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখো একটা যে কিছুটা ব্লু কালার, ওই ব্যাক সাইড থেকে এখান থেকে শুরু হয়েছে একেবারে এই যে এই পর্যন্ত, এখানে একটা বিম রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা এখানে? এই পুরোটাই হচ্ছে একটা সাইজিং মেশিন ফুল। এবং সাইজিং মেশিনই সবচেয়ে উইভিং এর ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা উইভিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় মেশিন বলতে গেলে সাইজিং মেশিনটার লেন্থই সবচেয়ে বেশি। এটা প্রায় 30 মিটার লেন্থ, প্রায় 30 মিটার হয়ে থাকে, 30 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে একটা মেশিন। তো ব্যাক সাইডে এখানে আমরা বিম
ইনপুট দিই অনেকগুলো বিম, ওয়ার্পার্স বিম, ওয়ার্পিং থেকে যে বিমগুলো পাই আমরা, এই ওয়ার্পার্স বিমটা এখানে সাইজ বক্স থাকে, এই সাইজ বক্স ক্রস করে এখানে আসার পরে ড্রাইং হয়ে যায়। এখানে ড্রাইং সিলিন্ডার আছে, দেখো এই যে সিলিন্ডার মতো দেখা যাচ্ছে, সিলিন্ডারগুলো ক্রস করে এখানে লিজিং হবে, দেন এটা ফাইনালি বিমিং হয়ে যাবে, অর্থাৎ বিমে চলে আসবে ফাইনালি। বুঝতে পারছো? এবং এই ফাইনাল যে বিমটা হবে এটাকে আমরা বলে থাকি ফাইনাল বিম অথবা সাইজড বিম। তো যদি আমরা স্যার ডাইং এর পরে স্টেপটা কি বলছিলেন স্যার? উইভিং এর আগে? উইভিং এর আগে ডিসাইজিং, ডাইং এর পরে? ও ড্রাইং এর পরে লিজিং, LEASING, আমরা করবো একটু করে, সবগুলো আসতেছে, সবগুলো টার্ম নিয়ে ডিটেইলস আসতেছে। লিজিং, লিজ রড থাকে এখানে, LEASC, লিজ, লিজ থেকে লিজিং, লিজিং এর সামনে আমাদের আসতেছে, পড়াশোনা আসবে ইনশাআল্লাহ। দেন আমরা যদি চিন্তা করি অবজেক্টিভস অফ সাইজিং কে যদি আমরা এখন একটু গুছায় বলি, এতক্ষণ যা বিক্ষিপ্ত আলোচনা হলো সেটাকে এখানে যদি আমরা চিন্তা করি, এটা কি হবে? টু ফর্ম এ ইউনিফর্ম কোট ওভার ওয়ারপিয়ান, একটা ইউনিফর্ম কোটিং ক্রিয়েট করতে হবে ওয়ারপিয়ানের উপরে। এই যে আমি বলতেছিলাম ওই কথাটা, দেখছো, লে ডাউন দ্য প্রোট্রুডিং ফাইবারস অন ইয়ার্ন বডি, অর্থাৎ ইয়ার্নের বডিতে দেখো এখানে একটা আছে সাইজ ইয়ার্ন, এই যে লাস্ট যে পিকচারটা আছে এটা হচ্ছে সাইজ ইয়ার্নের ক্ষেত্রে, এবং এটা ক্রিটিক্যাল ফিগার একেবারে, হ্যাঁ একেবারে ইয়ার্নের পিকচার নেওয়া হয়েছে। এবং দেখো দুইটা আনসাইজড অবস্থায় আছে, এই দুইটা আনসাইজড অবস্থায় আছে, ইয়ার্নগুলো এরকম কন্ডিশনে থাকে, যদি সাইজিং হয়ে যায় তখন ম্যাক্সিমাম প্রোট্রুডিং ফাইবারগুলো লে ডাউন হয়ে ইয়ার্নের বডির সঙ্গে লেগে যায়। তো আরেকটা যেটা হয়েছে, আরেকটা অবজেক্টিভস কি, সেটা হচ্ছে টু ইমপ্রুভ স্ট্রেংথ এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, স্ট্রেংথকে ইমপ্রুভ করা এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করা, এবং ডিক্রিজ হেয়ারিনেস। যেহেতু এখানে এই প্রোট্রুডিং ফাইবারগুলো কমে গেছে, তো আলটিমেটলি এটা কি হচ্ছে, হেয়ারিনেসটাও রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা আমরা যে ফেব্রিক পরে আছে এটাকে যদি লাইটের এগেইনস্টে ধরো, বুঝতে পারতেছো কি বলতেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তোমরা একটু ইয়াতে চলে যাও, তারা স্টপ শেয়ার দিয়ে দিই। আচ্ছা আমাকে দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। সাপোজ আমার লাইটটা আসতেছে, আমি ল্যাপটপের সামনে বসে আছি, সাপোজ ধরো না ল্যাপটপ থেকে লাইটটা আসতেছে, তো লাইটের অপোজিট সাইড থেকে যদি আমি এভাবে ফেব্রিকটা ধরি, যে কোনো ফেব্রিক যদি আমি এভাবে ধরি, দেখবা যে এই ফেব্রিকটাতে কিছু ফাইবার মনে হইতেছে বের হয়ে আছে এরকম। তুমি যে কোনো লাইটের অপোজিট সাইড থেকে যদি ধরো যে কোনো একটা ফেব্রিক এবং অপোজিট সাইড থেকে তাকাও তুমি লাইটের দিকে, এবং ফেব্রিকটার শেষ প্রান্তটা একটু দেখো, জাস্ট লাস্ট এরিয়াটা দেখো, যদি মানে এডজটা অর্থাৎ প্রান্তটা যদি দেখো, তাহলে দেখবে যে এখানে কিছু ফাইবার বের হয়ে আসছে। খেয়াল করছো কিনা তোমরা? এখনই দেখতে পারো চাইলে, দেখো কিছু ফাইবার মনে হয় বের হয়ে আছে, কিছু হ্যাঁ ফাইবার। স্যার, হ্যাঁ স্যার এটা হয়। হ্যাঁ, এই যে ফাইবারগুলো বের হয়ে আছে এইগুলোই হচ্ছে আলটিমেটলি আমরা বলে থাকি হেয়ারিনেস বলে থাকি, এবং এই ফাইবারগুলোই হচ্ছে প্রোট্রুডিং ফাইবার। বুঝছো কিছু? জি স্যার। আচ্ছা আমরা আবার স্লাইডে চলে যাই। হ্যাঁ, এই প্রোট্রুডিং ফাইবারগুলোকে মেইনলি লেয়ার ডাউন করে কি করে, যখন সাইজিং প্রসেস হয়, সাইজিং প্রসেসের পরে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই প্রোট্রুডিং ফাইবারগুলো আলটিমেটলি ইয়ার্নের বডির সঙ্গে এই ফাইবারগুলো লেগে আছে। তো যেহেতু এখানে কোটিং ক্রিয়েট করা হয়েছে, কোটিং এর কারণেই মেইনলি লেগে যায়, যে কারণে আমাদের উইভিং প্রসেসের সময় আর এই ফাইবারগুলো খুব বেশি বের হয়ে আসে না ফ্রিকশনের কারণে বা অ্যাব্রেশনের কারণে। তো যেই কারণে যেটা যে মানে ইয়াটা যেটা হয় এটা হলো ডিক্রিজ হেয়ারিনেস, অর্থাৎ হেয়ারিনেসকে ডিক্রিজ করে থাকে, কমে দেয়। আচ্ছা স্যার, বলো। এখানে যেহেতু আমাদের বলা হচ্ছে যে টু ফর্ম এ ইউনিফর্ম কোড, তার মানে আমাদের হ্যাঁ। একটা সুষম আমরা একটা কোটিং হ্যাঁ, দিচ্ছি, কোটিং ক্রিয়েট করি, জি। তাহলে যদি সুষম দিই তাহলে কিন্তু স্যার এখানে তো দেখা যাচ্ছে যে লাস্টের ইয়েটার উপরে 100% আমাদের 100% হয় না, হচ্ছে এখনো না। কিছু দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ। কোটিং ফাইবারস দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার এটা ইউনিফর্ম তো হলো না, ইউনিফর্ম হলো না। কেন হলো? হ্যাঁ, কেন হলো না? আচ্ছা এর আগের ফিগারটা দেখো তো একটু, এর আগেরটা যেটা এটা একটু দেখো কেমন, এটা ইয়ার্নের মানে আনসাইজড অবস্থায় কেমন দেখা যাইতেছে দেখো তো। এটা থেকে ইউনিফর্ম আছে ফাইবারগুলো। এর আগেরটা দেখি যদি ফার্স্টটা, অর্থাৎ যখন ইয়ার্ন আমরা নিয়ে আসতেছি স্পিনিং থেকে, তখন ইয়ার্নের কোয়ালিটি হলো একেবারে কঠিন অবস্থার মধ্যে আছে।
কোথাও হেয়ারিনেস অনেক বেশি, কোথাও হেয়ারিনেস অনেক কম। তো আমি তো ইউনিফর্ম কোটিং ক্রিয়েট করতেছি, অর্থাৎ কোটিংটা দিতেছি ইউনিফর্ম, কিন্তু দেখা যাইতেছে যেই জায়গাটাতে তোমার মনে করো যে মোটামুটি একটা লেভেলে আছে সেটাকে চেপে ধরে ওটাকে লে ডাউন করা যাইতেছে, কিন্তু যেখানে কন্ডিশনটা এরকম যেখানে এটাকে কোটিং যে পরিমাণ কোটিং আমি তো ইউনিফর্ম দিয়ে যাচ্ছি, অর্থাৎ সাপোজ ধরে নাও যে 1 গ্রাম পার মিলিমিটার স্কয়ার এরকম ভাবে দিয়ে যেতেছি। হ্যাঁ, একটা সারফেস এরিয়া যদি ধরে নিই যে 1 গ্রাম করে আমি প্রতি মিলিমিটার স্কয়ারে আমি অ্যাপ্লাই করে যেতেছি, তো এটা তো আমার ঠিকই দিয়ে দিতেছি। কিন্তু তুমি যেটা বলতেছো এটা তো হচ্ছে যে যদি আমার প্রিভিয়াস ইয়ার্ন যেটা আমি স্পিনিং থেকে পাইতেছি এই ইয়ার্নটা যদি ইউনিফর্ম থাকতো তাহলে আমি তো ইউনিফর্ম কোটিং এর পরে আমার এটা এরকম হইতো যে পুরো ইয়ার্নটাই সেম থাকতো, কিন্তু আমি যে স্পিনিং থেকে ইয়ার্নটা পাইতেছি এই ইয়ার্নের মধ্যে দেখো এই ফাইবারগুলো ইউনিফর্ম নাই। তো অনেক জায়গা আছে এতই বেশি প্রবলেমেটিক যেটাকে আমি কোটিং দিয়েও আর কভার করতে পারতেছি না। আর কোটিংটা মেইনলি দেওয়া হচ্ছে কি, আমি ইউনিফর্ম কোটিং বলতে তুমি যেটা মনে করতেছো যে ফাইনালি মানে কোটিং এর পরে ইউনিফর্মিটি না, অ্যাকচুয়ালি আমি ম্যাটেরিয়াল অর্থাৎ একই পরিমাণ ম্যাটেরিয়াল সমস্ত ইয়ার্নের উপরে অ্যাপ্লাই করতেছি। অর্থাৎ সাপোজ 1 গ্রাম পার মিলিমিটার স্কয়ার এই রেশিওতে আমি দিয়ে যাচ্ছি সমস্ত ইয়ার্নগুলোতে, কিন্তু কোথাও যে ইয়ার্নের কোয়ালিটি ডিটেরিয়েট করার কারণে ইয়ার্নের কোয়ালিটি চেঞ্জ হওয়ার কারণে ওই জায়গাটাতে এরকম দেখা যাচ্ছে। কিছুটা বুঝাইতে পারছি আমি? তুমি যেটা কোশ্চেন জি স্যার, বুঝতে পারছি। আমি আসলে সরি যেতে ইয়ার্নের প্রবলেমের কারণে আমি কোটিংটা তুমি যেটা বলছো আমি সেটা ধরতে পারতেছি। তুমি যেটা বলছো ইউনিফর্ম কোটিং, তাহলে স্যার এরকম দেখা যাচ্ছে কেন? তাহলে তো ইউনিফর্ম হওয়ার কথা। তো ইউনিফর্ম কোটিংটা হচ্ছে আমি ইউনিফর্ম ম্যাটেরিয়াল অ্যাড করতেছি নির্দিষ্ট এরিয়াতে, কিন্তু ঘটনা হলো ইয়ার্নটাই তো উল্টাপাল্টা। ইয়ার্ন যে আমাকে সাপ্লাই দেওয়া হয়েছে সেই ইয়ার্নের মধ্যেই তো ইউনিফর্মিটি নাই। তো যেহেতু ইউনিফর্মিটি নাই এটার কিছুটা ইফেক্ট রয়ে যায়। তো এরপরে দেখো ম্যাক্সিমামটাই দেখা যায় কভার হয়ে যায়। বুঝতে পারছো কিছুটা? জি স্যার, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। তো আরেকটা জায়গায় যদি আমি অবজেক্টিভস যদি কিছু অ্যাড করি সেম জিনিসগুলো এখানে একটু হয়তো যেমন স্ট্রেংথের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ইমপ্রুভ দ্য টেনসাইল অর ব্রেকিং স্ট্রেংথটাকে ইমপ্রুভ করে। আর সেলুলোজিক ইয়ার্নের ক্ষেত্রে স্টিফনেসটাকে ইনক্রিজ করবে, সেই সাথে উইভেবিলিটি। এক কথায় যেটা বলবো আমরা ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইমপ্রুভ দ্য উইভেবিলিটি অফ ওয়ার্প ইয়ার্ন, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নের উইভেবিলিটিটাকে ইনক্রিজ করার জন্য আমরা মূলত সাইজিং করে থাকি। তো সেম জিনিসগুলো গুড ফেব্রিক কোয়ালিটি, রিডিউসিং হেয়ারিনেস, উইকনেস, এগুলো সব আলোচনা হয়ে গেছে। একই জিনিস, তোমরা জাস্ট সবগুলো মিলিয়ে একটু গুছিয়ে যতটুকু মনে থাকে লিখে দিও, সমস্যা নেই। অবজেক্টিভ সাইজিং এর ভিতরে এরকম যদি পারো ফিগার দিয়ে দিও, নাম্বার বেশি আসে, ফিগার ভালো করে রাখতে পারলে সবসময় খেয়াল রাখো আর কি, যদি অ্যাড করার সুযোগ থাকে আর কি। তো হোয়াট ইজ সাইজ, হোয়াট ইজ সাইজিং এন্ড হোয়াট ইজ ড্রেসিং, এখানে জাস্ট আরেকটা পার্ট যেটা আমরা সাইজ এবং সাইজিং নিয়ে আলোচনা করে বলেছি। সাইজ হচ্ছে একটা জেলাটিনাস ফিল্ম ফর্মিং সাবস্টেন্স আর সলিউশন, এটা একটা সলিউশন ফর্মে থাকে মেইনলি, যেটা কিনা আমরা অ্যাপ্লাই করে থাকি ওয়ার্ক ইয়ার্নের উপরে বিফোর উইভিং, দ্যাট ইজ কল্ড সাইজ। এবং সাইজ অ্যাপ্লাই করার প্রসেসটাকে বলা হয়ে থাকে সাইজিং, অর্থাৎ এই ফিল্ম ফর্মিং যে সাবস্টেন্সটা আমরা অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ এই মেথড অ্যাপ্লাইং এর যে মেথড, সেই মেথডটাকে বলতেছি আমরা সাইজিং। আর এর আগে আমরা আলোচনা করছি ইট ইজ কল্ড দ্য হার্ট অফ উইভিং, উইভিং এর হার্ট বলা হয়। আর একটা হচ্ছে জুট ইয়ার্নকে অনেক সময় আমরা সাইজিং করে থাকি, এই জুট ইয়ার্ন সাইজিং এর প্রসেসটাকে বলা হয় থাকে ড্রেসিং। আচ্ছা, এখানে সাইজিং এর প্রসেসটাকে ক্রস সেকশনে দেখানো আছে। দেখো এখানে একটু খেয়াল করো, হ্যাঁ, স্পটলাইটটা দেখতে পাচ্ছ? 30 মিটার বিমের দেখাইছে। হ্যাঁ, ক্রস সেকশন, এটা ক্রস সেকশন, সাইড ভিউ, আমরা সাইড থেকে দেখতেছি। হ্যাঁ, এগুলো যেটা হচ্ছে এগুলো একটা বিমের সাইড থেকে দেখলে এরকমই দেখা যাবে, অর্থাৎ শুধুমাত্র ফ্ল্যাঞ্জ পোর্শনটা দেখা যাবে। এরপরে ব্যারেল আছে ভিতরে, ব্যারেলের পুরো ওই পাশে আবার আরেকটা এরকম ফ্ল্যাঞ্জ আছে, বুঝতে পারছো? এগুলো একটা বিম। হ্যাঁ, এই বিমগুলোকে আমরা বলতেছি আনসাইজড ওয়ার্প বিম, মিন্স এগুলো হচ্ছে সবগুলো ওয়ার্পার্স বিম, ওয়ার্পিং থেকে এই বিমগুলো পেয়ে থাকে, এই জন্য এই বিমগুলোর নাম কি? ওয়ার্পার্স বিম। এই ওয়ার্পার্স বিমগুলো এখানে 4টা বিম দেখানো আছে। এটা দেখা যায় যে যদি আমরা গ্রে ফেব্রিকের জন্য যে সাইজিং মেশিনটা আমরা যে বিমের ক্যাপাসিটি থাকে মডার্নের ক্ষেত্রে, এটা প্রায় 20 পর্যন্ত থাকে। আমি 16 পর্যন্ত দেখে আসছি, 20 আছে। হ্যাঁ, ডেনিমের জন্য আরো বেশি করে, এরকমই করে 20-এর মতো করে ডেনিমের জন্য, অর্থাৎ 20 এরকম ইন্ডিভিজুয়াল বিমকে পিছনে ইনপুট দেওয়ার জন্য এখানে ক্রিল থাকে, যে ক্রিলটাকে বলা হয়ে থাকে সাইজিং এর ক্রিল। এবং এই ক্রিলের ভিতরে আমরা এরকম ইন্ডিভিজুয়াল একটা বিমকে ইনপুট দিতে পারি।
ধরো এই বিমে আছে 1000 ইয়ার্ন, এখানে আছে 1000, এখানে 1000, এখানে 1000। তো ফাইনালি যে বিমটা পাবো আমরা সিঙ্গেল যে সাইজড বিম পাইতেছি, এই সাইজ বিমের মধ্যে তাহলে টোটাল ইয়ার্ন কত হবে? যদি 4টা ইন্ডিভিজুয়াল 1000 করে থাকে আনসাইজড ওয়ার্ড বিমে, ইয়ার্ন টোটাল ইনস 4000। হ্যাঁ 4000 পাবো, 4000 পাবো। 4000 ইয়ার্ন মিলে ফাইনালি একটা বিম হবে, যে বিম থেকে আমরা ফেব্রিক ফর্মে চলে যাব, ফেব্রিক তৈরি করা শুরু করব। এবং এটাই হলো সাইজ বিমের আরেকটা নাম বলছিলাম কি মনে আছে? 3টা নাম বলছিলাম সাইজ বিমের। একটা তো হলো সাইজ বিম, দেন আরো 2টা নাম আছে, কি নামে চিনি আমরা এটাকে? ওয়ার্পার্স বিম, No, no, no. উইভার্স বিম, আর ফাইনাল বিম। ফাইনাল বিম ওয়েব কোর্স। ঠিক আছে, থ্যাংক ইউ মনে আছে দাদা কিছু কিছু, যাক ভালো হয়েছে। হ্যাঁ সাইজড বিম, উইভার্স বিম অথবা ফাইনাল বিম সেম টার্ম, ওকে। আচ্ছা আমরা যে বলতেছিলাম যে এখান থেকে আমরা ওয়ার্পার্স বিম গুলোকে সাপ্লাই দিলাম, তো এইগুলোকে আমার সাপোজ দরকার যে এই বিম গুলোর কম্বিনেশন আমি একটা ফাইনাল বিম তৈরি করব। এবং এই বিমটা তৈরি করার জন্য আমার এখানে নরমালি যেটা হয় কি, আমাদের যে মেশিনগুলো আছে এখন, যে আমরা যে সাইজিং মেশিনগুলো, আমরা মডার্ন যে মেশিনগুলো আছে এগুলোতে প্রি ওয়েটিং বক্স এবং সাইজিং বক্স নামে 2টা বক্স থাকে। তো কমনলি দেখা যায় একটা বক্সকে আমরা ইউজ করে থাকি এখানে, হ্যাঁ। তো সাইজ বক্স যেটা আছে এটাকে ইউজ করা হয়, কারণ 2টা বক্স নরমালি ইউজ করা হয় না। তো অনেক সময় স্পেশাল কোনো পারপাসে যদি দেখা যায় মেশিনে বা আমাদের কোয়ালিটি, ইয়ার্নের কোয়ালিটি ঠিকমতো আমরা ডেভেলপ করতে পারতেছি না, সাইজিং এর পরে যে প্রপার্টি পাওয়ার কথা সেই প্রপার্টি পাচ্ছি না, সেই ক্ষেত্রে অনেক সময় প্রি ওয়েটিং বক্স থেকে এখানে জাস্ট হট ওয়াটার থেকে, এই হট ওয়াটারের মাধ্যমে এটাকে জাস্ট একটু ভিজায় নিয়ে যাওয়া হয়, আর কিছু না। এবং এখানে স্কুইজিং রোলার থাকে, একটু পরে আমাদের রোলারগুলো ক্লিয়ারলি আমরা দেখবো। একটু জাস্ট দেখো যে এখান থেকে এই রোলারগুলো ক্রস করে এখানে ইন্ডিভিজুয়াল রোলার এক একটা, বুঝছো? এখানে এটা যাচ্ছে শীট ফর্মে, শীটের সাইড থেকে দেখলে কেমন দেখা যাবে? সাপোজ এখানে একটা আমরা কি বলে 2000 ইয়ার্নের একটা শীট ফর্ম করছে, শীট একসঙ্গে আছে পাশাপাশি, তো এক সাইড থেকে দেখলে একটা ইয়ার্নকে দেখা যাবে, বুঝতে পারতেছো কিনা? জি স্যার। হ্যাঁ এই শীট ফর্মে যাচ্ছে, শীটের সাইড ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো যে একটা আমাদের এখানে যে রোলার গুলো আছে ইন্ডিভিজুয়াল, এই রোলার গুলোর প্রত্যেকটা রোলারের সাইড থেকে আমাদের এই ক্রস সেকশনটা এরকম দেখা যাচ্ছে। এবং যে প্রি ওয়েটিং বক্স, এই বক্সের ভিতরে এই ফাইনালি এখানে ভেজানোর পরে এখানে স্কুইজিং রোলার থেকে স্কুইজিং এর মাধ্যমে এটাকে আবার সাপোজ যে পরিমাণ আমার ওয়েটিং দরকার এই পরিমাণ ওয়েটিং রেখে বাকিটাকে আবার এখানে স্কুইজ করে বাকি যে আমার ওয়াটার আছে ওয়াটারটাকে এখানে আবার বক্সে ফেলে দেওয়া হয়। এরপরে এটা জাস্ট গাইড রোলার হয়ে, কয়েকটা গাইড রোলার হয়ে দেন একটা বক্সে চলে যাচ্ছে যেটা হলো সাইজ বক্স। তো সাইজ বক্সে মিলাতে সাইজিং এর লিকারগুলো থেকে, এই লিকারগুলোকে আরেকটা জায়গায় প্রস্তুত করা হয়, একটা কুকিং ট্যাঙ্ক থাকে, রান্না করা একটা ট্যাঙ্ক থাকে বাইরে, সাইজিং মেশিনের বাইরে। সেখান থেকে পাইপের মাধ্যমে এটার সাথে কানেক্টেড করে দেওয়া হয় এবং একটা রান্না শেষ হলে যেই ভিসকোসিটির যেই ধরনের কোয়ালিটি আমি চাচ্ছি সাইজ লিকারের, সেই কোয়ালিটি আসার পরে সেই টেম্পারেচারে আমি এটাকে সাপ্লাই দিয়ে দিই এখানে। এবং নির্দিষ্ট লেভেল মেনটেন করা হয় সবসময়। এই যে নিচের যে রোলার আছে এই রোলারগুলোকে ইমার্শন রোলার বলে, এই রোলারগুলো এখানে ডুবন্ত অবস্থায় থাকে। এখানে ফিগারটাতে ক্লিয়ার আসেনি, আমরা সামনে ফিগারে দেখবো, সামনে আসতেছে। দেন এখানে যে সাইজ ম্যাটেরিয়ালগুলো অ্যাড করার পরে যেটা করতে হবে আমাদেরকে ড্রাইং এ যেতে হয়, সিলিন্ডার ড্রাইং। এই সিলিন্ডারটা থাকে হিটেড সিলিন্ডার, এগুলো সবগুলো, এগুলো কিন্তু বিম না, এগুলো সিলিন্ডার। সিলিন্ডারগুলো এরকম রাউন্ড সিলিন্ডার থাকে, যেহেতু ক্রস সেকশনটা রাউন্ড এই জন্য এরকম দেখা যাইতেছে, বুঝতে পারছো? সাইড থেকে এই সিলিন্ডারগুলোর উপর দিয়ে আমরা পাস করে দিই সিলিন্ডার হয়ে। এরপরে যেটা যাচ্ছে এখানে ড্রাইং জোনের মধ্যে এখানে লিজিং আছে, লিজ মানে হচ্ছে এটা সেপারেশন মেইনলি। তো সেপারেট হয়ে কিছু গাইড রোলার, প্রেসিং রোলার হয়ে ফাইনালি বিমে চলে যেতেছে, যে বিমটাকে আমরা বলে থাকি সাইজড বিম। আচ্ছা এটা মনে হয় কি সাইজিং এর একটা ইয়া আছে মনে হয়, দেখো তোমরা এটা। স্যার প্রসেস চাইলে কি আগে চিত্রটা দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু আগে চিত্রটা খুব বেশি ক্লিয়ার না, সামনে আরো অনেকগুলো ফিগার আছে, আমি তোমাদেরকে বলে দেবো কোনটা দিতে পারবো, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। হ্যাঁ এটা একটা ফ্যাক্টরি ভিডিও আর কি, ওদের ইয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিছিল, তো সেটা থেকে নেওয়া হয়েছে। এটা লুমে দেখানো হয়েছে। হ্যাঁ এটা হলো সাইজ বক্স, বুঝতে পারছো? এবং নিচে যে রোলারটা সেটা হচ্ছে ইমার্শন রোলার। স্যার ইমার্শন রোলারের কাজ কি?
এটা ইমার্শন রোলারটা একটা রোলার থাকে, এটা সাইজ ইনগ্রেডিয়েন্টের ভিতরে জাস্ট ডুবানো অবস্থায় থাকে, যাতে করে এই যে আমাদের ওয়ার্প ইয়ার্ন গুলো আসতেছে, দেখো এই যে ওয়ার্প ইয়ার্নের শীটটা এখানে 3D ভিউতে আছে, তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে এরকম শীট ফর্মে থাকে। যদি আমরা সাইড থেকে দেখতাম তাহলে কি একটা ইয়ার্ন দেখা যেত না? সাইড ভিউ এডিতে করছো না তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ? এই ভুলে জি গেছো? স্যার। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ পড়াইছে না যে সাইড থেকে দেখলে কেমন দেখা যাবে সাইড ভিউ? তো সাইড ভিউটা একটা মাত্র ইয়ার্নের মতো দেখা যেত এই সাইড থেকে। তো এটা মূলত মেইনলি আমরা ইমার্শন রোলারটা এটা ইমার্স অবস্থায় থাকে, এখানে ডুবানো অবস্থায় থাকে, যাতে করে এই যে আমাদের বিম থেকে যে ইয়ার্নগুলো আসতেছে 4-5টা বিম থেকে ফাইনালি সবগুলো ইয়ার্ন এরকম শীট ফর্মে এসে এই সাইজ ইনগ্রেডিয়েন্টের ভিতর দিয়ে এরপর এটা ইনগ্রেডিয়েন্ট থেকে বের হয়ে আসে, এখানে স্কুইজিং রোলার ইউজ করা হয়, যাতে করে যতটুকু পরিমাণ এটার একটা নির্দিষ্ট প্রেসার মেনটেন করা যায়। এগুলো একটা রাবার কোটেড রোলার, এগুলোর উপরে রাবার থেকে, এগুলোর কোয়ালিটি হার্ডনেস এগুলো নিয়ে আমরা পড়বো, সামনে আসতেছে। হ্যাঁ, তো এই রোলারগুলোর ভিতর দিয়ে এই যে প্রেসিং রোলার, সাইজ রোলার এবং এখানে প্রেসিং রোলার ইউজ করতেছি। হ্যাঁ, এই প্রেসিং রোলারের মাধ্যমে আমরা এখানে নির্দিষ্ট প্রেসার ক্রিয়েট করতে পারি। প্রেসার ক্রিয়েট করে যে পরিমাণ আমি চাইতেছি ইনগ্রেডিয়েন্ট এটার ভিতরে থাকবে এই পরিমাণ রেখে বাকিটাকে স্কুইজ করে, কাপড় চিপড়াই না আমরা, মনে আছে? কাপড় ধোয়ার পরে কাপড় তো চিপড়াই, মানে কাপড় থেকে পানি বের করে ফেলে স্কুইজ করে, নিশ্চয়ই প্রতিদিনই আমরা গোসলের পরে এই কাজটা করতেছি। তো স্কুইজ, হ্যাঁ, তো এরকমই এখান থেকে আমরা আখের রস বের করি না স্যার? হ্যাঁ, এই যে এটা আরো থ্যাংক ইউ, তুমি তো খুব সুন্দর উদাহরণ দিছো। তুমি এখন খুব ভালো একটা উদাহরণ দিছো, খুবই ভালোভাবে বোঝার জন্য থ্যাংক ইউ। ঠিক সেম ওই প্রসেসটা এখানে, জাস্ট দুইটা রোলার ইউজ করে দুইটা রোলারের ভিতরে পাস করা হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ আমি চাইতেছি এই পরিমাণ। তো আখের রসের মধ্যে যেটা হয় কি, সবসময় চাই যে আমার ম্যাক্সিমামটাই বের হয়ে আসুক, অর্থাৎ সেখান থেকে যা আছে যতটুকু আমার এখানে লিকার আছে সব বের হয়ে আসে। কিন্তু আমরা এখানে চাবো কি, যতটুকু আমার প্রয়োজন এক্সপেক্টেড, যত পার্সেন্ট আমি কি বলে সাইজ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে চাইতেছি, পিকআপ পার্সেন্টেজ যত রাখতে চাইতেছি 8%, 10%, 15%, এটা ইয়ার্ন টু ইয়ার্ন ভেরি করবে, ফেব্রিকের কোয়ালিটির উপর, ইয়ার্নের কোয়ালিটির উপর ভেরি করবে। তো ওই পরিমাণই আমি এখানে প্রেসার রাখবো। তো সেই হিসেবে বাকিটুকু এখানে লিকারটা রয়ে যাবে, এবং যেটুকু আমি চাইতেছি এক্সপেক্টেড সেই পরিমাণ ম্যাটেরিয়াল গুলো অ্যাড হয়ে এটা বের হয়ে আসবে। এরপরে চলে যাবে ড্রাইং এ, সিলিন্ডার ড্রাইং এ চলে যাবে। ঠিক আছে স্যার, সাইজিং ম্যাটেরিয়ালের আরেকটা নাম কি পিকআপ ম্যাটেরিয়াল? ডিসাইজিং এ এটা মূলত ছিল অপটিসাইজের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, বুঝছো? সেখান থেকে নেওয়া হয়েছে, একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল, এজন্য নিয়ে আসছে এটা তোমাদের জন্য। কিছুটা বোঝা গেছে কিনা বলো? স্যার, পেনিট্রেশনের জিনিসটা কি দেখাইছে? পেনিট্রেশনটা বুঝাইতেছে যে আমি এই যে দেখেন সাইজ বক্সটা তো চলে গেল। আচ্ছা, এই যে এখানে দেখো এখানে যদি একটা কি বলো, এখানে যদি আমি কটন ইয়ার্নকে সাপোজ ধরো, তো এই কটন ইয়ার্নটাকে এখানে যদি ইমার্স করে রেখে দেই, তো আস্তে আস্তে পানি অ্যাবজর্ব করতে থাকবে, ওয়াটার অ্যাবজর্ব করতে থাকবে। তো আমি যত সময় এখানে রেখে দিব, তো ওর ভিতরে কি এই ওয়াটার এবং আমার যে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এটা পেনিট্রেট করে ভিতরের দিকে যেতে থাকবে, বুঝতে পারছো কিনা?
তো যদি আমি এখানে যদি টাইম বাড়াই দিই, অর্থাৎ এটাকে প্রসেসটাকে স্লো করে দিই, অর্থাৎ স্পিডটাকে স্লো করে দিই, তাহলে বেশি সময় এখানে ইমার্জ অবস্থায় থাকবে। বেশি সময় থাকার কারণে সাইজ ইনগ্রেডিয়েন্টগুলোকে বেশি অ্যাবজর্ব করবে। এই বেশি অ্যাবজর্ব করাটাকে আমরা বলতেছি বেশি পরিমাণ পিনিট্রেট হওয়া, অর্থাৎ এটা পিনিট্রেট করে ভিতরের দিকে ঢুকতে থাকবে। তো যদি আমি এখানে স্পিডটাকে বাড়িয়ে দেই, এই যে ইয়ার্ডের স্পিডটাকে বাড়িয়ে দেই, এই যে সাইজিং মেশিনের স্পিড বাড়িয়ে দেই, তো খুব দ্রুত এখান থেকে চলে যাবে। সেই সাথে দেখো এখানে সেম পিনিট্রেট তো হয়ে গেল কিছু। দেন আমি যদি এখানে স্কুইজিং রোলার আছে, স্কুইজিং রোলারের প্রেসার যদি খুব হাই করে দেই, তাহলে যদিও এখানে পিনিট্রেট করে ভিতরে ইন করেছিল, কিন্তু এখানে স্কুইজ করার কারণে এটাকে আবার বের করে দেওয়া হবে। তো এই জন্য এই প্রেসার এবং এই যে স্পিড আছে, এই স্পিড অর্থাৎ কত সময় এখানে অবস্থান করবে, এটাকে মেনটেন করা হয় এবং এটা অপটিমাম রাখার চেষ্টা করা হয়। তো এই জন্যই এটাকে বলা হয়েছে পিনিট্রেশন মেনলি, অর্থাৎ ওই ওয়াটার এবং সেই সাথে যে সলিউশনটা অর্থাৎ লিকারটার অ্যাবজর্বেন্সির যে কোয়ালিটি, এটা যদি অনেক বেশি হয়ে যায় সেটাও প্রবলেম, আবার যদি অনেক কম হয়ে যায় সেটাও প্রবলেম। কারণ অনেক বেশি হয়ে গেলে ইয়ার্নটা অনেক হার্ড হয়ে যায়, যেটা কিনা ডিসাইজিং এর সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এখান থেকে আবার এটাকে ডিসাইজিং করে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে বের করে নিয়ে আসা, ফিনিশিং এ গিয়ে ওই প্রবলেমটা হয় যদি সো মাচ পেনিট্রেশন হয়। আর স্যার প্রেসার রোলারে ওইখানে প্রেসার বেশি দিলে কি সবকিছু বের হয়ে যাবে না? সবকিছু বের হয়ে সবকিছু বের হয়ে যাবে বলতে কি, এখানে সব বের হবে না, কিন্তু ম্যাক্সিমামটাই দেখা যায় যে বের হয়ে যাবে। কারণ ও এখানে ম্যাক্সিমাম যেটা হয় কি, ড্রাইং হওয়ার পরেই মেইনলি এটা যে ম্যাটেরিয়ালগুলো আমরা অ্যাড করি এগুলো যে পজিশন আছে যে পজিশনে ফিক্সড হয়ে যাবে। তো ড্রাইং এর আগে এখানে মাত্রই পেনিট্রেট করে ইন করছে, তো আমি যদি প্রেসার দিয়ে দেই এখান থেকে ম্যাক্সিমামটা বের করা যায়, তো কিছু তো এটা রয়ে যাবে যেটা কিনা অ্যাকচুয়ালি যে সমস্ত ম্যাটেরিয়াল ওয়াটারটা বের হয়ে আসতেছে, কিন্তু দেখা যায় যে আমরা এখানে পিভি অ্যাড করতেছি, আমরা সিএমসি অ্যাড করতেছি, মিথাইল সেলুলোজ অ্যাড করতেছি। তো এই সমস্ত মিউট করে দেন সবাইকে, মানে নয়েজ আসছে আমার এখানে না। সৈকত স্যার সৈকতের থেকে আসতেছে। হ্যাঁ সৈকত আমি দেখতেছি, মিউট করে দিছো না? জি বুঝতে পারছো এখন। এই যে অ্যাবজর্বেন্সির পরিমাণটা যখন বেশি হয় এটাকে আমরা বলতেছি সো মাচ পেনিট্রেশন। এটাও প্রবলেম, কারণ এই কারণে ডিসাইজিংটা আমার খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইয়ারটা অনেক হার্ড হয়ে যাবে। উইভিং এ কোনো প্রবলেম নাই, উইভিংটা খুব ইজিলি আমি করে ফেলতে পারবো, বরং উইভিং আরো ভালো হবে। কিন্তু প্রবলেম হলে ফিনিশিং এ গিয়ে এটা প্রবলেম শুরু হয়ে যাবে। তো ফিনিশিং এ তখন থেকে ক্লেম আসবে আমার উপরে যে আপনি সাইজিং এ ঝামেলা করছেন, যে কারণে আমরা এখন ডিসাইজিং করে এটাকে আর রিমুভ করতে পারতেছি না। তো ডিসাইজিং যদি প্রপারলি না হয় তাহলে পরবর্তী প্রসেসগুলো ফিনিশিংটাও প্রপারলি হবে না, ফেব্রিকটা হার্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে স্যার এই যে কি পরিমাণে অ্যামাউন্ট ইয়ে করবে এটা কি? হ্যাঁ এগুলো তো সামনে আসতেছে, কি পরিমাণে অ্যামাউন্ট কি লাগবে না লাগবে বেসিক্যালি মুখস্থ করতে হবে। হ্যাঁ সব নির্ধারিত করে দেওয়া হয়, কত কাউন্টের জন্য কি করতে হবে সামনে আসবে, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। কত কাউন্টের জন্য কত কেজি বা কত পার্সেন্ট যদি আমি পিকআপ রাখতে চাই, যেমন 10% পিকআপ পার্সেন্টেজ রাখতে চাইলে কোন ম্যাটেরিয়াল কি পরিমাণে অ্যাড করতে হবে সামনে আসবে ক্যালকুলেশন, আমরা দেখবো ইনশাআল্লাহ। সাইজিং এর ম্যাথ আছে অনেক। ঠিক আছে স্যার পিকআপ পার্সেন্টেজটা কি? পিকআপ পার্সেন্টেজ হচ্ছে যে পরিমাণ আমরা টেকআপ পার্সেন্টেজ, পিকআপ পার্সেন্টেজ সেম বলা হয়। অর্থাৎ সাপোজ যদি ইয়ার্নের ওয়েট হয়ে থাকে 100 কেজি, তো 10 কেজি যদি আমি এখানে সাইজ ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে বলবো 10% পিকআপ পার্সেন্টেজ, অর্থাৎ টেকআপ পার্সেন্টেজ, অর্থাৎ ওর কি পরিমাণ টেকআপ করে নিচ্ছে অর্থাৎ কি পরিমাণ ম্যাটেরিয়াল আমি অ্যাড করেছি সেটাকে বলতেছি পিকআপ অথবা টেকআপ পার্সেন্টেজ। তোমরা নিজেরা একটু দেখো, পড়াশোনা করো, কিছু মানে ইয়া করে নিজের একটু সময় বের করে, সময় তো নাই আসলে তোমাদের অনেক ব্যস্ত, তারপরে একটু সময় বের করে একটু স্টাডি করো। স্টাডি বলতে জাস্ট একটু রিড আউট করো, তাহলেই হবে, সামনে লেকচারগুলোতে আসবে। আচ্ছা আমি আজকে মেবি শেষ করা দরকার, 11:30 বাজে, তোমাদের 11:30 একটা ক্লাস আছে তাই না? আজকে নাই? জি স্যার আছে। জি স্যার আছে। আছে মনে হয়, হ্যাঁ। ইয়া কি বলে, আকাশ আছো? আকাশ, এই আকাশ আছে আজকে? আকাশ ও নাই? স্যার আছি। কি অবস্থা তোমার বলো, আজকে কোনো প্রবলেম আছে? স্যার আমার তো নেটওয়ার্কের প্রবলেম এইটুকুই, আমি ক্লাসের মধ্যে কয়েকবার করে ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছে? জি স্যার শুনতে পারিনি। ঠিক আছে, তুমি একটু ভালো নেটওয়ার্ক পাওয়া যায় এরকম কিছু একটা ব্যবস্থা করো। দেখো যে সিমের নেটওয়ার্ক ভালো থাকে, কিংবা আশেপাশে যদি কোথাও গেলে একটু সরে গেলে বা কারোর কাছে গেলে, আশেপাশে বন্ধুর বাসায় গেলে পাওয়া যায়। স্যার আমি অন্য জায়গায় এসে ক্লাস করি, বাট তারপর হচ্ছে এইখানে শুধু মানে আমার এলাকায় গ্রামীণের নেট ভালো পায়, অন্য কোনোটা পায় না। গ্রামীণ নিছো? গ্রামীণ সিম নিছো? অর্ক কোথায়? জি স্যার গ্রামীণ সিমটাই তো। ঠিক আছে দেখো যতটুকু পারা যায় আর কি। অর্ক আছে? অর্ক